জানেন কি আগে মাতাবাড়িতে দেওয়ালি মেলা হতো না? তাহলে কি হতো? আপনারা কি জানেন মহারাজা ধন্যমাণিক্য কোথা থেকে এই মায়ের মূর্তি এনেছেন? আপনারা কি জানেন মায়ের মন্দিরে আরেকটা ছোট মূর্তি কোথা থেকে এসেছে? আরো জানেন কি মায়ের মন্দিরের পিছনে ত্রিশূলটা কোথা থেকে এসেছে? এছাড়া আরো অনেক লুকিয়ে থাকা অজানা তথ্য আজকের ব্লগে আমরা জানবো। উদয়পুর শহরটি বহু প্রাচীন, আর এই শহরেই গড়ে উঠেছে 51 পীঠের একটি পীঠস্থান মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির, যা এই শহরকে তথা ঐতিহ্য বহন করে। মাতা ত্রিপুরেশ্বরী দেবীর মন্দির কিভাবে, কখন এবং কার হাতে, এ নিয়ে কিন্তু মানুষের কৌতূহলের কিন্তু অভাব নেই। তবে আজ আমি এই ভিডিওতে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত বলবো। বহু অজানা কিছু তথ্য বিষয় প্রকাশিত হবে এই ব্লগে, যা হয়তো বা এই কথাগুলি কিছু কিছু মানুষের জানা আছে। কথিত আছে তৎকালীন সময়ে মহারাজা ধন্যমাণিক্য রাজ্য শাসন করতেন, আর তিনি নাকি বিষ্ণুর উপাসক ছিলেন। আর কথিতে এটাও বলা আছে যে তিনি নাকি এখানে বিষ্ণু মন্দির গড়ে তুলতে চেয়েছেন। আবার বলা হয়ে থাকে যে এই জায়গাতেই নাকি সতীর দানপথ পড়েছে। সালটা 1501। মহারাজা ধন্যমাণিক্য স্বপ্নাদেশ পান এই স্থানে মায়ের মূর্তি স্থাপন করতে। তখন সেই তৎকালীন সময়ে বাংলাদেশের পার্বত্য অঞ্চল চট্টগ্রাম এলাকা থেকে মায়ের মূর্তি আনার প্রক্রিয়া শুরু হয়। আর তখন নাকি রাজাকে স্বপ্নাদেশে বলা হয়েছে যে যেখানে সূর্যোদয় হয় সেখানে নাকি মায়ের মূর্তি গড়ে তোলার জন্য। আর সেই আদেশ মতোই ক্রমাগত মানুষ দাঁড় করিয়ে একে অপরের হাতে অপর আরেকের হাতে এরকম ভাবে মূর্তি বসানোর প্রক্রিয়া শুরু হয়। তারপরের দিন এই জায়গাতেই সকালে সূর্যোদয় হয়। তারপর সব থেকে আশ্চর্যময় কথা হলো যেখানে মায়ের মূর্তি রাখা হয়েছে সেখান থেকে 1 ইঞ্চি লড়াতে পারেনি। এরপর নিয়োগ করা হয় মায়ের পুরোহিত। একজন হচ্ছে বাল্যেশ্বর, আরেকজন হচ্ছে শুক্রেশ্বর। এই গোষ্ঠীর পুরোহিতরাই নাকি আজীবন মায়ের পূজা করবেন স্থির করা হয়। তখনকার সময় থেকে প্রত্যেক অমাবস্যা তিথিতে নিশি পূজা করা হয়ে থাকে। তৎকালীন সময়ে বিদ্যুতের ব্যবস্থা না থাকায় মশাল ধরিয়ে পূজা হতো। যারা এই মশালের দায়িত্বে ছিলেন তাদেরকে বলা হতো জুলাই। আর ওই সময় থেকেই এখন পর্যন্ত প্রত্যেক অমাবস্যা তিথিতে নিশি পূজা করা হয়ে থাকে। আর নিশি পূজাতে কিন্তু পাঠা বলিও দেওয়া হয়ে থাকে। তারপর 1625 থেকে 1660 পর্যন্ত মহারাজা কল্যাণমাণিক্য রাজ্য শাসন করতেন। আর তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে মায়ের পুজোর জন্য জলের অভাব। তখন তিনি দিঘি খননের আদেশ জারি করেন। তখন 1625 থেকে 1660-এর মধ্যে কোনো এক সময়ে মায়ের দিঘি খনন করা হয়। তখন থেকে মহারাজা কল্যাণমাণিক্যের নামে এই দিঘির নামকরণ করা হয় কল্যাণ সাগর। আর ওই সময় থেকে কল্যাণ সাগরে মাছ ও কচ্ছপের ঐতিহ্য বয়ে আসছে। আর আপনারা মায়ের মূর্তির পিছনে যে ত্রিশূলটি দেখতে পান সেই ত্রিশূলটি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যর দেওয়া। আর এখনকার সময় কিন্তু মাতাবাড়িতে দেওয়ালি মেলা হয়, কিন্তু আগেরকার সময় কিন্তু মাতাবাড়িতে দেওয়ালি মেলা হতো না। আগেরকার সময়ে মাতাবাড়িতে পৌষ সংক্রান্তিতে মেলা বসতো। তারপর 1930 সাল থেকে দীপাবলির মেলা শুরু হয় এই মাতাবাড়িতে। তারপর মন্দিরের সামনে যে নাগ মন্দিরটি আপনারা দেখতে পান সে মন্দিরটি কিন্তু অনেক পরে নির্মাণ করা হয়। আর এই মন্দিরটি করেছেন মহারাজা রাধাকিশোর মাণিক্য। আর মন্দিরের মায়ের মূর্তির সাথে আরেকটা ছোট মূর্তিও দেখা যায়। সেই ছোট মূর্তিটিকে ছোট মাও বলা হয়ে থাকে। আর এই মূর্তিটিকে একটি জলাশয় থেকে পাওয়া গিয়েছিল। মায়ের মূর্তির উচ্চতা 1 মিটার 44 সেন্টিমিটার। আর মায়ের মূর্তিটি বিশ্বের সবথেকে দামি পাথর কোষ্ঠী পাথর দিয়ে তৈরি। আর মায়ের ফুল মন্দিরের উচ্চতা 72 ফুট। আর মায়ের মূর্তির উচ্চতা হচ্ছে 48 সেন্টিমিটার। আর মায়ের মন্দিরটি উঁচু টিলা ভূমির মধ্যে গড়ে উঠেছে। আর সব থেকে আশ্চর্যময় কথা হলো মায়ের ভোগের পেড়া, যেটা হচ্ছে বিশ্ববিখ্যাত, তথা এই পেড়াটি দুধ ও ক্ষীর দিয়ে তৈরি করা হয়। তো দর্শক বন্ধুরা, আর কোনো অজানা এরকম তথ্য যদি জানতে চাও আপনারা এই ব্লগে লিখে জানান। তথা আজকের জন্য বাই। এবং আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।